সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 9-এর অঙ্ক নিয়ে, কোষে দেখি 15.1 নিয়ে। কোন অঙ্কগুলো করব তোমরা এখানে ভালো করে দেখো। আমরা কিন্তু করব 9, 10, 11, 12, 13 এবং 14 দাগের অঙ্কগুলো কিন্তু করে ফেলবো, ঠিক আছে? समझ गया। আর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম 3-এর দাগ থেকে 8-এর দাগ পর্যন্ত। সেই অঙ্কের ভিডিও তোমরা যদি না দেখে থাকো, নিচে ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক ওপর আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নাও। তোমরা কিন্তু অবশ্যই আগে পার্ট 1-এর ভিডিও দেখো, তারপর পার্ট 2 দেখো, তারপরে আজকের পার্ট 3-এর ভিডিও তোমরা দেখা স্টার্ট করো। কারণ দেখো, তোমরা যদি পার্ট 1 আর পার্ট 2 আগে না দেখো, তাহলে আজকের ভিডিও তোমরা কিছুই বুঝতে পারবে না, আজকের অঙ্ক কিছুই বুঝতে পারবে না। সেই জন্য আগে পার্ট 1 দেখো, পার্ট 2 দেখো, তারপরে পার্ট 3-এর ভিডিও দেখা স্টার্ট করো। তাহলে চলো, আজকে আর আমরা একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই চলে যাব কোন অঙ্কে, পেজ নাম্বার 221, 9-এর দাগের অঙ্কতে। अभी मजा आएगा ना भिड़ो। দেখো, প্রথমেই আমরা আজকে স্টার্ট করব 9-এর দাগের অঙ্ক থেকে। দেখো, 9-এর দাগের অঙ্কে বলে দিয়েছে একটা হল ঘরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার ও উচ্চতা 4 মিটার। ঘরটিতে 3টি দরজা আছে, যাদের প্রত্যেকটি 1.5 মিটার ইন্টু 1 মিটার, মানে দরজাটার দৈর্ঘ্য হলো 1.5 মিটার আর প্রস্থ হলো 1 মিটার, এবং 4টে জানালা আছে, যাদের দৈর্ঘ্য 1.2 আর প্রস্থ 1 মিটার। অ্যান্সারে জানতে চেয়েছে ঘরটির 4 দেওয়ালে প্রতি বর্গ মিটারে, দেখবে তোমরা এই শব্দটার নিচে দাগ দেবে বর্গ। বর্গ মানেই ঘরটির 4 দেওয়ালের প্রতি বর্গ বলেছে, মানে বর্গ মানেই আমাকে কি ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আবারও দেখো, লাইনটা আমি পড়ছি, ঘরটির 4 দেওয়াল প্রতি বর্গ মিটারে, মানে ঘরটার 4 দেওয়ালের ক্ষেত্রফল আমায় বের করতে হবে, ঠিক আছে? বর্গ মিটারে 70 টাকা হিসাবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে কত খরচা পড়বে? তাহলে দেখো, প্রথমে আমরা কি করব, যে ঘর রয়েছে, দেখো এখানে একটা ঘরের কথা বলেছে, তাই তো? তাহলে একটা ঘরের আমরা 4 দেওয়ালের ক্ষেত্রফল আগে বের করব, ঠিক আছে? তাহলে দেখো, আমি লিখছি লিখছি দেখো, ঘরের ঘরের 4 দেওয়ালের ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে একটা ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করবার সূত্র কি, এইটা আগে আমাদের জানতে হবে। তো খুব ভালো করে কিন্তু তোমরা জানবে যে একটা ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করবার সূত্র হলো, দেখো, 2 ইন্টু দৈর্ঘ্য 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা। এই সূত্রটা কিন্তু আমি আগে লেখাইনি, আজকে প্রথম লেখালাম, ঠিক আছে? যে একটা ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল কি করে বের করতে হয়, তার সূত্র হলো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে চলো আমরা না মানগুলোকে বসাই। যে দেখো, এই তো 2, তাহলে দৈর্ঘ্যের জায়গায় কত বসাবো? বইয়ের মধ্যে দেখবে দৈর্ঘ্য 4 প্রস্থ 6। তাহলে দেখো, দৈর্ঘ্য 4 প্রস্থ 6। দেখো, প্রস্থটা সর্বদা ছোট হয়, তাই না? প্রস্থ সর্বদা ছোট হয়। তো এখানে বইয়ের মধ্যে একটু ভুল দিয়েছে, প্রস্থটা হবে 4, দৈর্ঘ্যটা হবে 6। তো যাই হোক, তার জন্য উত্তরে কোনো চেঞ্জ হবে না, এটা বড় কোনো ভুল নয়, ছোটোখাটো একটা ব্যাপার। তাহলে প্রস্থের নিচে আমি লিখব 6 ইন্টু, দেখো উচ্চতা কত বলে দিয়েছে, উচ্চতা আমাদের বলে দিয়েছে 4 মিটার। তাহলে দেখো, আমি উচ্চতার নিচে কত লিখবো, 4 মিটার। তাহলে 2 ইন্টু, তাহলে দেখো এখানে আমি যোগ করি, তাহলে এখানে তো গুণ চিহ্ন, তাহলে 4 আর 6 যোগ করলে কত, 10 ইন্টু 4। তাহলে এইটাকে যোগ করলে কত, গুণ করলে কত হচ্ছে, 20, 20 আর 4-এ কত হচ্ছে, 80 মিটার, সরি বর্গ মিটার, কারণ আমি ক্ষেত্রফল বের করেছি, তাই না? ক্ষেত্রফল বের করলেই কিন্তু, এই যে ক্ষেত্রফল থাকলেই আমাকে কিন্তু এই বর্গ শব্দটা লিখতে হবে। বর্গ মানেই কি ক্ষেত্রফল। এইবারে আমরা আঁকার মাধ্যমে, আমি এবার ছবিটা আঁকবো, খুব ভালো করে কিন্তু তোমরা বুঝবে। দেখো, এই হলো একটা ঘর, ঠিক আছে? এরকম একটা ঘর রয়েছে, ঠিক আছে? এরকম একটা ঘর, যদিও ঘর দেখতে এরকম হয় না। তো এই একটা ঘর, এই ঘরের টোটাল ক্ষেত্রফলটা কত? ক্ষেত্রফলটা হলো কিন্তু 80 বর্গ মিটার।
এবারে এই ঘরের পুরো 4টে দেওয়ালকে রঙিন কাগজ দিয়ে মুড়ে ফেলা হবে। একটা ঘর তোমরা নিজেরা কল্পনা করো যে তোমাদের বাড়িতে যে ঘর রয়েছে সেই ঘরের দেওয়ালকে পুরো কাগজ দিয়ে মুড়ে ফেলা হবে। তো এবারে কাগজ দিয়ে যখন মোড়া হবে তখন ঘরের কি দেওয়ালগুলোকে মোড়া হবে, জানালা দরজা এইগুলোকে তো আর মোড়া হবে না, এইগুলোকে বাদ দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, দরজা জানালা এগুলোকে কি বাদ দিয়ে দেওয়া হবে। তাহলে এই যে ঘর, এই ঘরে কতগুলো দরজা আছে দেখো বলে দিয়েছে 3টে দরজা আছে। 3টে দরজা আমি এখানে আঁকছি, দেখো এই একটা দরজা, এই একটা দরজা, ঠিক আছে, 3টে দরজা রয়েছে, এই একটা দরজা, আর ভাবো এই একটা দরজা, ঠিক আছে, 3টে কি রয়েছে দরজা। এবারে এই 3টে দরজাকে কিন্তু রঙিন কাগজ দিয়ে মোড়া যাবে না, ঠিক আছে, এই 3টে দরজাকে কিন্তু রঙিন কাগজ দেওয়া যাবে না। তাহলে আমাকে কতটা রঙিন কাগজ কিনতে হবে? দেখো টোটাল দেওয়ালটা হলো 80 বর্গমিটার, ঠিক আছে, টোটাল দেওয়ালটা এই 80 বর্গমিটার থেকে আমাকে কি করতে হবে, এই দরজার মাপগুলোকে বিয়োগ করতে হবে। এই দরজাগুলোকে আমায় কি বাদ দিতে হবে, দরজার মাপগুলোকে। বোঝা গেল? এখানে তো তোমার 3টে দরজা রয়েছে তাই না, একটা, দুটো, আর এই যে দেখো 3টে তোমার দরজা রয়েছে। তাহলে 3টে দরজার ক্ষেত্রফলকে আমায় কি করতে হবে, বাদ দিতে হবে। বাদ দিলে কি বাকি যে দেওয়ালটা সেইটা পড়ে থাকবে। তাহলে আমরা কি করব, দরজার ক্ষেত্রফলগুলোকে বিয়োগ করব। তাহলে দরজার ক্ষেত্রফল কত হবে, দরজার দৈর্ঘ্য কত, এই যে দরজাটা, এই দরজাটাকে আমি ভাবো, এই দরজাটা রয়েছে না, এই যে তোমার দরজাটা রয়েছে সেই দরজার দৈর্ঘ্য কত। দেখো দৈর্ঘ্য মানে কি, এই লম্বা দাগগুলোকে আমরা বলি কিন্তু দৈর্ঘ্য, ঠিক আছে, এই লম্বা দাগগুলোকে আমরা বলি দৈর্ঘ্য। তাহলে দরজার দৈর্ঘ্য কত বলে দিয়েছে 1.5, দরজার দৈর্ঘ্য এইগুলো হলো কত 1.5 মিটার দৈর্ঘ্যগুলো। আর প্রস্থ কত, এই যে এইগুলো হলো প্রস্থ, প্রস্থ কত, প্রস্থ হলো কিন্তু 1 মিটার, প্রস্থ হলো 1 মিটার, ঠিক আছে। তাহলে দরজার দৈর্ঘ্য 1.5, প্রস্থ হলো 1 মিটার। তাহলে দরজার ক্ষেত্রফল কত হবে, চলো আমরা এবার সেটা বের করি। তাহলে দরজা কটা রয়েছে এখানে, 3টে। তাহলে চলো আমরা বের করব 3টি দরজার ক্ষেত্রফল। 3টি দরজার 3টি দরজার ক্ষেত্রফল কত হবে দেখি, 3টে দরজার ক্ষেত্রফল। তাহলে দেখো দরজাগুলো দেখতে কি আয়তকার, তো কারণ দৈর্ঘ্য আর প্রস্থ তো সব আলাদা আলাদা তাই না, দৈর্ঘ্য 1.5, প্রস্থ হলো 1, দৈর্ঘ্য প্রস্থ আলাদা, তার মানে কি এই যে দরজাগুলো আয়তকার দেখতে। তাহলে চলো আমরা দরজার ক্ষেত্রফল বের করব। তাহলে ক্ষেত্রফল বের করবার সূত্র আমরা কি জানি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে বলো দৈর্ঘ্য কত, এই যে দেখো দৈর্ঘ্য হলো তোমার 1.5, তার সাথে আমি গুণ করব প্রস্থ, প্রস্থ কত 1, বোঝা গেল? তাহলে এই হলো একটা দরজার ক্ষেত্রফল। এবারে দেখো এখানে যেহেতু দেখো তোমার 3টে দরজা রয়েছে, তাহলে আমি কি করব, ইনটু 3 করে দেব। তাহলে ইনটু আমি কি করব, 3 করে দেব, 3 করে দেব। তাহলেই হয়ে যাবে কি 3টে দরজার ক্ষেত্রফল। তাহলে গুণ করলে কত হচ্ছে দেখো 1.5, আর 1 গুণ করলে 1.5, তার সাথে আবার 3 গুণ হবে, গুণ করলে কত হবে, এই যে দেখো খুব ভালো করে দেখবে, 15 আর 3 গুণ করলে কত 45, যদিও এটা 15 নয়, এখানে দশমিক আছে, তাহলে দশমিকটাকে এখানে বসিয়ে দেব। পাশে আমি কি লিখবো, বর্গ মিটার, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখানে কি পেলাম, 3টে দরজার ক্ষেত্রফল। 3টে দরজার ক্ষেত্রফল কত, প্রত্যেকটা 1.5 করে যদি হয়, 3টে দরজার, এই যে 3টে দরজার টোটাল ক্ষেত্রফল হলো 4.5 বর্গমিটার। এই 4.5 বর্গমিটার, এই এতটা জায়গায় কিন্তু কোনো রকম কোনো রঙিন কাগজ দেওয়া হবে না, কারণ এগুলো দরজা। রঙিন কাগজ দেওয়া হবে শুধুমাত্র কি দেওয়ালে, দেওয়ালে রঙিন কাগজ দেওয়া হবে। কোনো দরজায় কিন্তু রঙিন কাগজ দেওয়া হবে না, দরজায় বা জানালাতে রঙিন কাগজ কিন্তু দেওয়া হবে না। আচ্ছা এই পুরো ঘরের ক্ষেত্রফল কত, 80, দেখো আমি এখানে লিখে রাখছি 80 বলে, পুরো ঘরের ক্ষেত্রফল হলো 80।
চলো এবারে আমি এখান থেকে বাদ দেব, না সরি, এবারে আমি এখান থেকে কি করব, আমি এবারে জানালার ক্ষেত্রফল বের করব। জানালা, তাহলে জানালা কটা রয়েছে, দরজাগুলোকে আমি এবারে মুছে দিই, হ্যাঁ, দরজা তো হয়ে গেছে, এবারে জানালা, জানালাতে আসি। তাহলে কতগুলো জানালা রয়েছে দেখো, বলে দিয়েছে 4টে জানালা রয়েছে, তাই না, 4টে। তাহলে 4টে জানালা, এই যে দেখো, এই একটা, দুটো, এই যে দেখো 3টে, 4টে জানালা রয়েছে, ঠিক আছে, 4টে পরপর জানালা কিন্তু রয়েছে। তাহলে এই হলো কি আমার 4টে জানালা, ঠিক আছে। এবারে এই যে জানালাগুলো রয়েছে, জানালাগুলোকে আমি এবার এখানে আঁকছি। জানালাগুলোর দৈর্ঘ্য প্রস্থ কত করে বলে দিয়েছে দেখো, এই যে জানালাগুলো রয়েছে, জানালাগুলোকে আমি এরকম ভাবে আঁকছি, এই তো জানালা, এই যে জানালাগুলো রয়েছে তার দৈর্ঘ্য প্রস্থ কত বলে দিয়েছে, দৈর্ঘ্য হলো 1.2 মিটার, আর প্রস্থ কত বলে দিয়েছে, 1 মিটার, ঠিক আছে। তাহলে দেখো জানালাগুলো, এই জানালাগুলোকে আমি এখানে আঁকলাম, একটা একটা জানালাকে আমি এখানে আঁকলাম। তাহলে জানালাটার দৈর্ঘ্য কত, সব জানালাগুলোর দৈর্ঘ্য হলো কত, এই যে দেখো জানালাগুলোর দৈর্ঘ্য হলো সব 1.2 করে, ঠিক আছে, আর প্রস্থ হলো কত করে, 1 করে। তাহলে এই 4টে জানালার ক্ষেত্রফল আমরা বের করব, ঠিক আছে। চলো তাহলে আমি দেখো এখানে লিখবো কি, চারটি জানালার চারটি জানালার ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল বের করবার সূত্র কি, জানালাগুলো তো সব আয়তকার দেখতে না, কি করে বুঝতে পারছি আয়তকার দেখতে, কারণ দৈর্ঘ্য আর প্রস্থ আলাদা আলাদা, সেই জন্য আয়তকার। দৈর্ঘ্য আর প্রস্থ যদি একই হতো তাহলে বর্গাকার বলতাম। তাহলে ক্ষেত্রফল বের করবার সূত্র আমরা কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্যের জায়গায় কত লিখবো, জানালাগুলোর দৈর্ঘ্য হলো কত, 1.2 ইন্টু প্রস্থ কত, প্রস্থ হলো 1, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এই হলো একটা জানালার ক্ষেত্রফল। এবারে দেখো এখানে কটা জানালা রয়েছে, টোটাল 4টে, দেখো এই একটা, দুটো, তিনটে, 4টে। তাহলে আমরা 4 গুণ করে দেবো 4টে জানালা, 1.2 আর 1কে গুণ করলে কত হবে, 1.2 ইন্টু দেখবে এখানে 4 রয়েছে, তাহলে গুণ করলে কত হচ্ছে, 4 দিয়ে আমি এই যে 12কে গুণ করলে কত হবে, 48, যদিও এখানে 12 নেই, এখানে দশমিক আছে, তাহলে আমিও এখানে দশমিক বসিয়ে দেব। তাহলে এখানে কত হচ্ছে, বর্গ মিটার, বোঝা গেল। তাহলে চলো প্রথম থেকে ব্যাপারটাকে আমি আরেকবার রিভাইজ করি। এখানে একটা ঘর রয়েছে, একটা ঘর, তাহলে ঘরের, এই ঘরটার টোটালটার ক্ষেত্রফল কত, 80 বর্গ মিটার, 80 বর্গ মিটার। এবারে এই ঘরে কি করা হবে, রঙিন কাগজ দিয়ে পুরো ঘরটাকে মুড়ে দেওয়া হবে, পুরো রঙিন কাগজ দিয়ে ঘরটাকে ঢেকে দেওয়া হবে, কিন্তু জানালা আর দরজাগুলোকে কিন্তু ঢাকবো না, জানালা দরজা বাদে বাকি দেওয়াল ঢাকবো। তাহলে দেখো, এই দেখো 4টে জানালা আর দেখো 3টে দরজা, আমি এরকম ভাবে দরজাগুলোকে আঁকছি, ভাবো এরকম 3টে দরজা রয়েছে। তাহলে এই যে দেখো 3টে দরজা মানে তোমার 4.5 বর্গমিটার জায়গায় কাগজ দেওয়া যাবে না, রঙিন কাগজ। আর এই যে 4টে জানালা, 4টে জানালা মানে তোমার 4.8 বর্গমিটার জায়গাতে কোনো রকম রঙিন কাগজ দেওয়া যাবে না। তাহলে 80-র মধ্যে আমাকে এই যে এই জানালাগুলোকে বাদ দিতে হবে, মানে 4.8 বর্গমিটার, আর এই দরজাগুলোকে বাদ দিতে হবে, মানে 4.5 বর্গমিটার, বাদ দিয়ে বাকি যা এরিয়া আছে সেই এরিয়াতে রঙিন কাগজ দেওয়া যাবে, ঠিক আছে। তাহলে কতটা এরিয়াতে রঙিন কাগজ দেওয়া যাবে, জানালা আর দরজার মাপগুলোকে বাদ দিলেই তো হয়ে গেল, তাই না। তাহলে আমরা দেখো এখানে লিখবো কি, যে দরজা ও জানালা বাদে, দরজা ও জানালা বাদে, দরজা ও জানালা বাদে, ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল বাদে, ঘরটির ঘরটির 4 দেওয়ালের, ঘরটির 4 দেওয়ালের, ঘরটির 4 দেওয়ালের কি করব, আমরা ক্ষেত্রফল বের করব। তাহলে ঘরটার এমনিতেই ক্ষেত্রফল কত ছিল, ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল ছিল কত, 80, তাই না, এই যে দেখো 80, ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল ছিল 80, সেখান থেকে বাদ দেবো, বলেই দিয়েছে বাদে, কি কি বাদে, দরজা ও জানালা। তাহলে এই যে দেখো দরজা,
দরজার জন্য বাদ যাবে, এই এরিয়াটাতে 4.5 বর্গমিটার এরিয়াতে কোনো কাগজ দেওয়া যাবে না। আর এখানে তোমার এই যে 4.8 বর্গমিটার এরিয়াতে কোনো কাগজ দেওয়া যাবে না। বোঝা গেল? চলো তাহলে এবারে আমরা বাদ দিই, বিয়োগ করে দেখি কত হচ্ছে। তাহলে এবারে আমি এই ছবিটাকে এবারে মুছে দিচ্ছি, হ্যাঁ, আর ছবিটা কোনো দরকার নেই। তাহলে 80 থেকে আমরা বাদ দেব কত, 4.5 আগে বাদ দিই, বাদ দিলে কত হবে দেখি, 5। আচ্ছা এখানে 4 আর একে হবে 5, তাহলে 75.5। সেখান থেকে আবার 4.8 বাদ দেবো, 4.8, তাহলে বাদ দিলে হবে 1, এখানে হবে 7, একটা এখানে হবে 70, যোগ হলে হবে, আর এখানে এই যে 70.7, তাহলে হচ্ছে কত, 70.7 বর্গ মিটার। তাহলে জানালা দরজা বাদে, জানালা আর দরজা বাদ দিয়ে, ঠিক আছে, কতগুলো জানালা ছিল দেখবে, এখানে দরজা ছিল 3টে আর জানালা ছিল 4টে। এই দরজা জানালা বাদ দিয়ে বাকি দেওয়ালের মাপ কত, বাকি এক দেওয়ালের মাপ হলো 70.7। এই 70.7 বর্গমিটার দেওয়ালে কিন্তু রঙিন কাগজ দেওয়া হবে। বোঝা গেল? তাহলে এবারে রঙিন কাগজ তো দেওয়া হবে, কিন্তু তার জন্য তো টাকা লাগবে। দেখি কত টাকা খরচা হচ্ছে, দেখো বলেই দিয়েছে, প্রতি বর্গমিটারে 70 টাকা, 1 বর্গমিটারেই 70 টাকা। তাহলে 70.7 বর্গমিটারে কত টাকা? ভাবো এই একটা ঘর রয়েছে, এই একটা ভাবো ঘর, এই ঘরের, এই ঘরের 1 বর্গমিটার, 1 বর্গমিটার মানে ভাবো এইটুকুনি, 1 বর্গমিটার মানে ভেবে নাও এইটুকুনি, এইটুকুনি কাগজ দিয়ে ঢাকতেই খরচা হচ্ছে 70। এইটা হলো 1 বর্গমিটার, বোঝা গেল তো? তাহলে ওইটুকুনি ঢাকতেই 70 টাকা খরচা হয়। তাহলে পুরো ঘরটা, পুরো ঘরটাকে কাগজ দিয়ে ঢাকতে কত টাকা খরচা হবে? চলো তাহলে আমরা গুণ করব, করলেই পেয়ে যাব। তাহলে দেখো এখানে আমরা লিখব যে 1 বর্গমিটার, 1 বর্গমিটার কাগজ দিয়ে, কাগজ দিয়ে, কাগজ দিতে, 1 বর্গমিটার কাগজ দিতে খরচ হয়, কত খরচ হয়, 70 টাকা, 1 বর্গমিটার মাত্র। তাহলে কত বর্গমিটার টোটাল ঢাকতে হবে, 70.7 বর্গমিটার কাগজ দিতে খরচ হবে। তাহলে কি হবে, 70-এর সাথে আমি গুণ করব। কত গুণ করব, এই যে 70.7, দেখতে পেয়েছো তো, এই যে 70.7, এটাকে আমি গুণ করব 70.7 টাকা, গুণ করলেই হয়ে যাবে। চলো এবারে এই জায়গাটাকে আমি মুছে গুণটা করে ফেলি, তাহলেই তো হয়ে যাবে। তাহলে গুণ করলে কত হয় দেখি, 70.7, 70.7, তার সাথে গুণ করব কত, 70, গুণ করলে হবে 000, 7 7 49, 7 7 49। তাহলে এই তো, তাহলে দশমিকের পর একটা ঘর, তাহলে আমি এক ঘর পর দশমিক বসাবো, তাহলে আমাদের হচ্ছে কত, 4,949 টাকা। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে পুরো ঘরটাকে রঙিন কাগজ দিয়ে ঢাকতে, পুরো ঘর মানে দরজা জানালা বাদ দিয়ে যে দেওয়ালটুকুনি পড়ে রয়েছে, সেই দেওয়ালটুকুনিকে রঙিন কাগজ দিয়ে ঢাকতে 4,949 টাকা খরচা হবে। হয়ে গেল, অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা চলে আসবো 10-এর দাগের অঙ্কটাতে। তো দেখো 10-এর দাগের অঙ্কতে কি বলে দিয়েছে, 10-এর দাগের অঙ্কে বলে দিয়েছে একটা ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল হলো 42 বর্গমিটার। ঠিক আছে, তারপরে দেখো বলে দিয়েছে মেঝের ক্ষেত্রফল 12 বর্গমিটার। আমি না মেঝেটাকে আঁকছি, ঘর আঁকছি না, মেঝে। দেখো আমি একটা মেঝে আঁকলাম, তাহলে এই হলো একটা মেঝে, এই মেঝেটার ক্ষেত্রফল মানে ভেতরের মাপটা কত বলে দিয়েছে, 42 বর্গমিটার, এ না সরি 12 বর্গমিটার। মেঝে, মেঝের ক্ষেত্রফল হলো 12 বর্গমিটার। আচ্ছা ঘরটির দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত বলে দিয়েছে, 4 বর্গমিটার। তাহলে দৈর্ঘ্যটা হলো 4 বর্গমিটার। তাহলে দৈর্ঘ্য 4, কিন্তু প্রস্থ কি বলে দিয়েছে, অঙ্কের মধ্যে বলেনি, ঘরের উচ্চতা জানতে চেয়েছে। তাহলে প্রস্থ যখন বলেনি, আমি ধরে নিচ্ছি প্রস্থটা এক্স, আমি ধরে নিলাম প্রস্থটা এক্স। তাহলে এখানে আমি কি লিখেছি, মেঝের ক্ষেত্রফল, দৈর্ঘ্য বলে দিয়েছে, প্রস্থ বলে দেয়নি বলে আমি ধরে নিয়েছি এক্স। ঠিক আছে, তাহলে চলো আমি এখানে লিখবো, মনে করি, মনে করি ঘরটির,
মনে করি ঘরটির প্রস্থ বা মেঝের প্রস্থও লিখতে পারো। আমি দেখো মেঝের প্রস্থ লিখছি। মনে করি মেঝের ঘরের যে মেঝে রয়েছে মেঝের প্রস্থ হলো কত, আমি ধরে নিয়েছি এক্স মিটার, তাই তো? হ্যাঁ, এক্স মিটার, প্রস্থ হলো এক্স মিটার, ভালো কথা। এইবারে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, মেঝের দৈর্ঘ্য হলো 4, প্রস্থ হলো এক্স। আচ্ছা, আমি এইখানে এবারে লিখছি প্রশ্নানুসারে। দেখো আমি এবারে এখানে লিখছি কি প্রশ্নানুসারে, এবং প্রশ্নানুসারে লেখার পরে দেখবে এইখানে আমি লিখছি 12। এবারে তাহলে তোমরা বলো, বইটা পড়ো, পড়ে বলো এই যে 12 আমি লিখলাম, এটা আমি কিসের মাপ লিখলাম? কিসের মাপ আমি লিখলাম এটা 12টা? বলো। দেখবে বইয়ের মধ্যে দাগ দেবে, দেখবে বইয়ের মধ্যেই বলে দিয়েছে মেঝের ক্ষেত্রফল 12। তাহলে মেঝের ক্ষেত্রফল কত? 12। তাহলে আমি এখানে যেটা লিখেছি এটা হলো মেঝের ক্ষেত্রফলের মাপ। তাহলে আমি যদি মেঝের ক্ষেত্রফলের মাপটাকে এই দিকে লিখি, তাহলে আমি এই দিকে কি লিখব? মেঝের ক্ষেত্রফলের সূত্র, তাই না? এদিকে লিখব মাপ, এই দিকে লিখব সূত্র। এদিকে আমি ক্ষেত্রফলের মাপ লিখেছি, কিসের ক্ষেত্রফল? মেঝের ক্ষেত্রফল। তাহলে আমি এদিকে মেঝের ক্ষেত্রফলের সূত্র লিখব। মেঝেটা দেখতে কেমন? আয়তকার। কি করে বুঝলাম? দেখো দৈর্ঘ্য 4, প্রস্থটাও যদি 4 হতো তাহলে বর্গাকার হতো। দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে যাওয়া মানে বর্গাকার হওয়া, কিন্তু এখানে দৈর্ঘ্য 4, প্রস্থ তো আলাদা, তার মানে এটা আয়তকার মেঝে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটাকে আমি লিখব দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঠিক আছে, চলো এবারে আমি দৈর্ঘ্যের জায়গাতে কত লিখব? দৈর্ঘ্যের মাপ হলো 4, ইন্টু প্রস্থের জায়গায় কত লিখব? এক্স, সমান সমান 12। তাহলে দেখো 4 গুণ রয়েছে, এই সাইডে গেলে কি হবে? 4 গুণ রয়েছে, এই সাইডে গেলে হবে ভাগ। তাহলে 12কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 12কে 4 দিয়ে ভাগ করলে হবে 3। ঠিক আছে, তাহলে এক্স ইজুকাল টু আমরা কত পেলাম? 3। তাহলে প্রস্থগুলো আমরা কত করে পেলাম? 3 করে। দেখো আমি এখানে লিখে রাখছি, প্রস্থ 3 পেলাম, দৈর্ঘ্য 4। ঠিক আছে, চলো। তাহলে এটা কি ছিল? এটা ছিল মেঝে। আমি কিন্তু এখানে এই যে ছবিটা এঁকেছিলাম, এটা মেঝের ছবি এঁকেছিলাম, মেঝের ছবি এঁকেছিলাম। চলো এইবারে বইয়ের মধ্যে কি বলেছে? ঘরের উচ্চতা জানতে চেয়েছে। তাহলে আমি মেঝেটাকে না এবার মুছে দিচ্ছি, মেঝেটাকে মুছে দিচ্ছি। আমি মেঝের প্রস্থ কত পেয়ে গেছি? প্রস্থ পেয়ে গেছি কিন্তু 3 পেয়ে গেছি। ঠিক আছে, মেঝের প্রস্থ হলো 3, আর মেঝেটার দৈর্ঘ্য কত? মেঝের দৈর্ঘ্য তো 4 বলেই দিয়েছিল, 4 মিটার বলেই দিয়েছিল। তাহলে দেখো আবার আমি এই জায়গাটাকে মুছে দিচ্ছি। অ্যান্সারে আমাদের কাছে কি জানতে চেয়েছে? অ্যান্সারে আমাদের কাছে জানতে চেয়েছে ঘরের ক্ষেত্রফল। এবারে দেখো আমি একটা ঘর আঁকছি, ঘর, এই হলো একটা ঘর। ঠিক আছে, এটা হলো কি? ঘর। যে ঘরের দৈর্ঘ্য আমরা জানি কত? 4, দৈর্ঘ্য হলো 4, প্রস্থ কত? সেটা কিন্তু আমরা বের করে নিয়েছি 3। শুধু উচ্চতা জানি না, ঘরের উচ্চতাটা জানি না। জানি না যেহেতু আমি ধরে নিচ্ছি উচ্চতা সমান সমান ওয়াই, উচ্চতা জানি না, ওয়াই ধরে নিলাম। তাহলে এখানে আমরা লিখব মনে করি ঘরের ঘরের উচ্চতা। ঘরের উচ্চতা কত? উচ্চতা মানে তোমরা বুঝতে পেরেছো তো, মেঝে থেকে বাড়ির ছাদ পর্যন্ত, মেঝে থেকে ঘরের ছাদ পর্যন্ত মাপটাকে বলে উচ্চতা। তোমাদের ঘরে যে মেঝে তার থেকে ঘরের যে ছাদ, সেই ছাদ পর্যন্ত মাপটাকে বলে উচ্চতা। আচ্ছা, তাহলে উচ্চতাটা আমি জানি না, ধরে নিলাম কি ওয়াই মিটার, তাই না? ওয়াই মিটার। তাহলে এটা কি? এটা হলো একটা ঘর। দেখো আমি লিখে রেখেছি ঘর। তাহলে আবার দেখো আমি এখানে লিখছি প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে। তাহলে প্রশ্নানুসারে লিখলাম, লেখার পরে এইখানে আমি লিখছি 42। তোমরা বই পড়বে, পড়ে আমাকে বলো 42 আমি কিসের মাপ লিখলাম? কিসের মাপ লিখলাম 42? বইয়ে দেখো লেখা রয়েছে একটা ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল 42 বর্গ মিটার। তাহলে আমি সমান চিহ্নের এই দিকে কি লিখেছি? একটা ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান চিহ্নের এই দিকে লিখেছি। তাহলে সমান চিহ্নের এই দিকে আমি কি লিখব?
একটা ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র। ঠিক আছে, চলো লিখবো একটা ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র। কি জানি আমরা সেই সূত্রটা? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা, তাই তো? তাহলে চলো আমরা মানগুলোকে বসিয়ে দিই এবারে। খুব ভালো করে দেখবে, 2 যেমন আছে আছে, দৈর্ঘ্য বলো কত আছে? এই যে দেখো দৈর্ঘ্য 4 লিখবো, যেটা বইয়ে বলেই দিয়েছিল। প্রস্থ আমরা বের করেছি কত? 3, তাই না? এই যে দেখো 3। আচ্ছা, উচ্চতাটা কিন্তু আমি জানি না, সেটা কত ধরে নিয়েছি আমি? ওয়াই। আর এখানে দেখো কত রয়েছে? 42। ঠিক আছে, চলো এবারে আমরা তাহলে এখানে গুণ করব। 2, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন। 4 আর 3 যোগ করলে 7 ইন্টু ওয়াই। আর এখানে কত হচ্ছে? 42। তাহলে চলো এবারে এখানে কত হচ্ছে? 2 সাথে 14 ইন্টু এখানে কত রয়েছে? ওয়াই ইজুকাল টু 42। এবারে দেখো 14টা গুণ রয়েছে, 14টা কি রয়েছে? এখানে গুণ রয়েছে। এই সাইডে চলে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। চলো আমরা ভাগ করব। হ্যাঁ, তাহলে ভাগ করব। আমি এই জায়গাগুলোকে মুছে দিচ্ছি। ভাগ করলে কত হবে? তাহলে ভাগ করলে হবে ওয়াইটা যেমন আছে আছে, তারপরে দেখবে 42টা গুণ রয়েছে, এই সাইডে চলে গেলে হবে ভাগ। 14 ভাগ হয়ে যাবে, 14 গুণ ছিল, এই সাইডে গেলে ভাগ হয়ে গেল। 14টা ভাগ হয়ে গেল। তাহলে 14 একে 14, 14 দুগুণে 28, 3 14 42। তাহলে বলো এখানে ওয়াই ইজুকাল টু কত হলো? 3 হলো। তাহলে ওয়াই মানে আমি কি ধরে নিয়েছিলাম? ঘরের উচ্চতা। হয়ে গেল, অঙ্ক শেষ। উত্তর লিখবো, হয়ে যাব। বলেছে ঘরটির উচ্চতা, তাহলে এরকম ভাবে উত্তরে লিখে দেবে। উত্তরে কি লিখবে? ঘরটির উচ্চতা। ঘরটির উচ্চতা কত? উচ্চতা হলো 3 মিটার। উচ্চতা হলো 3 মিটার। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল শেষ। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো এবারে আমরা আসবো 11 দাগের অঙ্কটাতে। এই অঙ্কটায় কিন্তু তোমরা স্টার মার্কিং করবে। দেখো 11 দাগের অঙ্কে বলে দিয়েছে সুজাতা 84 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তকার কাগজে ছবি এঁকেছে। তাহলে দেখো যতটুকুনি আমি পড়লাম ঠিক ততটুকুনি আগে আমরা এঁকে ফেলি। তাহলে দেখো একটা ছবি এঁকেছে, ছবিটা হলো আয়তকার। আয়তকার মানে বুঝতেই পারছো, এই রকম শেপ দেখতে, এরকম একটা ছবি এঁকেছে, যার ক্ষেত্রফলটাও বলে দিয়েছে কত? 84, তাই তো? 84 বর্গমিটারের একটা ছবি এঁকেছে। তারপরে দেখো বর্গ সেমি একটা ক্ষেত্রফল বিশিষ্ট ছবি এঁকেছে। তারপরে দেখো বলে দিয়েছে কাগজটির দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 5 সেমি হলে কাগজটার পরিসীমা কত? এই জায়গাটায় তোমরা দাগ দেবে যেখানে বলেছে দৈর্ঘ্য প্রস্থের অন্তর 5 সেমি, এই জায়গাটায় তোমরা কিন্তু দাগ দেবে। দেখো দৈর্ঘ্য আর প্রস্থ, তাদের অন্তর, অন্তর মানে কি? বিয়োগফল। দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর কত বলে দিয়েছে? 5 সেমি। মানে ভাবো দৈর্ঘ্যের মাপটা যদি হয় তোমার, ভাবো দৈর্ঘ্যের মাপটা 15 আর প্রস্থের মাপটা 10, তার মানে বিয়োগ করলে কত হচ্ছে? দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর 5 সেমি। বোঝা গেল? এই রকম ব্যাপার। তো এই 15টা তো আর বলে দেয়নি, আমি আন্দাজে ধরে নিলাম। প্রস্থটা তো আর বলে দেয়নি 10, আমি আন্দাজে ধরে নিয়েছি। বোঝা গেল তো ব্যাপারটা? আবার এরকমও হতে পারে, ভাবো 25 বিয়োগ 20, মানে দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর, অন্তর মানে বিয়োগফল কত? 5। এরকম ব্যাপার হতে পারে। এবারে কথাটা হলো 25ও বলে দেয়নি, 20ও বলে দেয়নি, আমি আন্দাজে এগুলো তোমাদের বোঝানোর জন্য লিখছি। তাহলে আসলে এই দৈর্ঘ্যের জায়গায় কত বসাবো, আসলে এই প্রস্থের জায়গাতে আমি কত করে বসাবো, সেটা তো আমাদের এবারে জানতে হবে। দেখো তোমরা আমাকে এবার একটা জিনিস বলবে, সেটা হলো দৈর্ঘ্য ভাবো দৈর্ঘ্য যদি হয় আহ, ভাবো দৈর্ঘ্য যদি হয় 20, তাহলে বলো তো প্রস্থের ঘরে কত বসাবো? দৈর্ঘ্য ভাবো 20, তাহলে প্রস্থের ঘরে আমরা কত বসাবো? তোমরা কিন্তু এটা কি করে বের করবে বলো তো? দেখো এই যে নাম্বার 20, সেটা থেকে এইটাকে বাদ দেবে, মানে 20 থেকে বাদ দেবো কাকে? এই দৈর্ঘ্যের নাম্বারটা থেকে বাদ দেবো কাকে? এই নাম্বারটাকে।
বিয়োগ করলেই আমরা পেয়ে যাব 15, সেটাকে এখানে বসিয়ে দাও। এইভাবে বোঝা গেল? দেখবে আরেকটা উদাহরণ দেখবে। ভাবো এখানে হচ্ছে 8, তাহলে বলো এখানে কত হবে, প্রস্থটা কত হবে? দৈর্ঘ্য যদি হয় 8, তাহলে প্রস্থটা কত হবে? দৈর্ঘ্য আর প্রস্থের বিয়োগফল 5 হবে। দৈর্ঘ্যটা যদি 8 হয় তাহলে প্রস্থটা কত হবে, কি করে বের করব? এই দৈর্ঘ্য থেকে এই যে 5টাকে মানে এই বিয়োগফলটাকে আমায় বিয়োগ করতে হবে। বোঝা গেল? এই যে করলেই আমি পেয়ে যাব 3, বসিয়ে দাও 3টাকে এখানে। বোঝা গেল? এবারে এই যে 20, 8 এগুলো তো আমি তো এগুলো সব আন্দাজে বসাচ্ছি, তাই না? এগুলো তো বইয়ের মধ্যে বলেনি, আমি এগুলো আন্দাজে বসাচ্ছি। তাহলে আমাকে এবারে আর আন্দাজে বসালে চলবে না। আমি দৈর্ঘ্যের মাপ যেহেতু জানি না, আমি ধরে নেব দৈর্ঘ্যের মাপ এক্স। বোঝা গেল? তাহলে দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে বলো প্রস্থ কত হবে, কি করে বের করলাম বলো? দৈর্ঘ্যের মাপটা যখন 20 বলেছিলাম তখন আমি 20 থেকে 5 বিয়োগ করেছিলাম। এবার এক্স হয়ে গেছে, তাহলে আমাকে এক্স থেকে 5 বিয়োগ করতে হবে। বোঝা গেল? তাহলে আমাদের প্রস্থটা কত হবে? প্রস্থের মাপটা আমি কি করে পাবো? দৈর্ঘ্য থেকে এই বিয়োগফলটাকে, এই যে 5টাকে বিয়োগ করলেই পেয়ে যাব। তাহলে কত পেলাম আমি? x-5। প্রস্থটা হলো কত? x-5। বোঝা গেল? দৈর্ঘ্য যদি হয় তোমার x, তাহলে প্রস্থটা কত হবে তোমার? x-5। ঠিক আছে? চলো এই যতটুকু আমি বললাম ততটুকুনি এবারে লিখতে হবে। তাহলে আমরা এখানে এবারে লিখব যে মনে করি মনে করি মনে করি আয়তকার ছবির দৈর্ঘ্য আয়তকার মনে করি আয়তকার ছবির দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য কত? আমি তো জানি না, আমি দৈর্ঘ্যটা ধরে নিচ্ছি এক্স সেমি। ঠিক আছে? তাহলে প্রস্থ কত হবে? প্রস্থটা হবে কিন্তু x-5। ঠিক আছে? তাহলে কত হবে? x-5 সেমি। তাহলে ব্যাপারটা তোমরা বুঝতে পারলে কি করে করলাম? চলো, তাহলে প্রস্থ x-5 সেমি। এবারে আমাদের কাছে কি বলে দিয়েছে? আমাদের কাছে কিন্তু এই ছবিটার ক্ষেত্রফল বলে দিয়েছে। তাহলে দেখো আমি এইখানে লিখছি প্রশ্নানুসারে, আর সমান চিহ্ন দিয়ে আমি দেখো এই সাইডে লিখছি 84। তাহলে তোমরা আমাকে বলো যে এই 84 আমি কিসের মাপ লিখলাম? এই ছবিটার ক্ষেত্রফল, তাই না? ক্ষেত্রফল। তাহলে এদিকে আমি যদি ক্ষেত্রফলের মাপ লিখি, আমাকে এই দিকে কি লিখতে হবে? ক্ষেত্রফলের সূত্র লিখতে হবে। তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? আয়তকার, ছবিটা আয়তকার, ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে বলো দৈর্ঘ্যের জায়গায় কত বসাবো? দৈর্ঘ্য তো আমরা জানি কত? এক্স। তাহলে দৈর্ঘ্যের জায়গায় বসাবো এক্স ইন্টু প্রস্থের জায়গায়, প্রস্থ হলো কত? x-5 ইজুকাল টু এখানে কত রয়েছে? 84। ঠিক আছে? তাহলে চলো দেখি আমরা এবারে গুণ করি। এক্স দিয়ে এই এক্সটাকে গুণ করলে কি হবে? এক্স স্কোয়ার। এক্স দিয়ে -5কে গুণ করলে হবে -5x। 84-এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস, এই সাইডে চলে আসবে -84। এই দিকটা 0 হয়ে গেল। মিডিল টার্ম করব এবং মিডিল টার্ম করে আমরা এক্স এর মান বের করব। ঠিক আছে? তাহলে বলো 84 কিভাবে নামতাতে আসে? তোমরা তো জানোই 12 7-12-84। ঠিক আছে? এখানে আমি বিয়োগ চিহ্ন দিলাম কারণ এখানে বিয়োগ চিহ্ন আছে। তাহলে হচ্ছে কত? 5। এই দেখো এখানেও 5 রয়েছে। তাহলে চলো মিডিল টার্ম করি, এক্স স্কোয়ার মাইনাস, আগে এক্সটাকে লিখবো। তাহলে 5কে আমরা কিভাবে লিখবো? লিখবো কিন্তু এইভাবে, দেখো 12-7, 12-7 -84। মিডিল টার্ম তোমরা ক্লাস 8-এ শিখেছো। তাহলে আবার দেখো এক্স স্কোয়ার, তাহলে এক্স দিয়ে 12কে গুণ করলে কত হবে? -12x, মাইনাস এক্স দিয়ে -7কে গুণ করলে হবে +7x, -84 ইজুকাল টু 0। তাই তো? চলো এবারে কমন নিতে হবে, তাই না? আমি ওপরের অংশগুলোকে মুছে দিচ্ছি। ওপরের অংশগুলোকে দেখো আমি এবার মুছে দিচ্ছি। এবারে কি করব? আমরা কমন নেব। তাহলে এই যে দেখো এক্স স্কোয়ার আর 12x থেকে আমরা কি কমন নেব? এক্স কমন নেব।
নিলে কি থাকবে দেখো, এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে থাকবে এক্স মাইনাস 12x থেকে এক্স কমন নিলে কি থাকবে, থাকবে কিন্তু 12। তারপরে দেখবে এখানে রয়েছে প্লাস, তারপরে দেখবে 7x আর 84 থেকে কি কমন যাবে, 7, তাই তো 7 কমন যাবে, তাহলে 7 কমন গেলে কি থাকবে, 7x থেকে 7 কমন গেলে থাকবে এক্স মাইনাস, এবারে 7 কমন যাচ্ছে, তাহলে 7 দিয়ে আমরা 84কে ভাগ করব, করলে কত হবে 12। ঠিক আছে, তাহলে ব্র্যাকেটের বাইরে কে কে ঘুরে, ব্র্যাকেটের ভেতরে কে কে রয়েছে, ব্র্যাকেটের ভেতরে রয়েছে এক্স মাইনাস 12, আর বাইরে কে কে ঘুরে বেড়াচ্ছে এক্স, বাইরে ঘুরে বেড়াচ্ছে এক্স আর +7, এক্স +7 ইজুগাল টু কত 0। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল। এবারে আমরা এক্স এর মানটাকে বের করব, হ্যাঁ এক্স এর মানটাকে বের করব। চলো কিভাবে আমরা লিখবো, এই যে দেখো এখানে দেখো কত লেখা রয়েছে তোমার এক্স মাইনাস 12 ইজুকাল টু 0, আবার দেখো এখানে কি লেখা রয়েছে এক্স +7 ইজুকাল টু 0। তাহলে এক্স এর মান আমরা বের করি, -12 এই সাইডে চলে গেলে +12, আবার দেখো +7 এই সাইডে চলে গেলে -7। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এক্স এর আমি দুটো মান পেয়েছি, বলো তো কোন মানটাকে আমি নেব। এক্স মানে কি, এক্স মানে হলো এই যে আয়তকার ছবিটা, এই আয়তকার ছবির দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যটা আমি তো এক্স ভেবে নিয়েছিলাম, তাহলে বলো দৈর্ঘ্য আমি কোনটাকে নেব, দৈর্ঘ্য তো দুটো বেরিয়েছে এক্স এর মান, মাইনাসকে কোনোদিনই নেব না, কারণ কি বলেছি মাইনাসকে নেব না, কারণ কোনো কিছুর দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল কখনো মাইনাসে হতে পারে না, সর্বদা আমরা প্লাসটাকে নেব, পজিটিভ সংখ্যাকে সর্বদা নেব। তাহলে দৈর্ঘ্য কত পেলাম, এই ছবিটার দৈর্ঘ্য হলো তোমার কত 12, ঠিক আছে 12, আবার দেখো দৈর্ঘ্য এগুলো কত সব 12 করে, প্রস্থটা কত হবে, বলো প্রস্থটা কত হবে, প্রস্থগুলো দেখবে এখানে লেখা ছিল x-5, তাই না, প্রস্থগুলো কি লেখা ছিল এখানে x-5, এই যে প্রস্থ কত x-5, তাহলে x-5 করলে কত হবে বলো, দেখো আমি এবারে এইগুলোকে মুছে দিচ্ছি, তাহলে এবারে x-5 করলে কত হবে, আগে আমরা এখানে লিখি, অতএব দৈর্ঘ্য কত পেলাম, দৈর্ঘ্য মানে ধরে নিয়েছিলাম কি এক্স, তাহলে এক্স ইজুকাল টু আমি পেলাম কত 12 সেমি। আচ্ছা এবারে আমি লিখবো কি প্রস্থ, অতএব প্রস্থ কত, প্রস্থ দেখবে লেখা ছিল এই যে দেখো x-5, তাই না, x-5 করলে কত হবে, এক্স এর জায়গায় কত বসাবো, এক্স মানে হলো 12 -5 মানে 7, 12 থেকে 5 বিয়োগ করলে 7 সেমি। তাহলে এখানে আমরা প্রস্থ কত পেলাম, প্রস্থ পেলাম কিন্তু x-5 মানে কত হলো, হলো কিন্তু 7, তাই না, হলো 7, x-5 মানে হলো 7। ঠিক আছে, তাহলে প্রস্থগুলো 7, দৈর্ঘ্যগুলো কত 12, বোঝা গেল। চলো এবারে অ্যান্সারে আমাদের কাছে কি জানতে চেয়েছে, বলেছে কাগজটির পরিসীমা বের করতে বলেছে, তাহলে চলো পরিসীমা বের করব, পরিসীমা বের করবার সূত্র তো জানোই, তাহলে দেখো আমরা এবারে লিখবো অতএব কাগজটির পরিসীমা, কাগজটির পরিসীমা, তাহলে পরিসীমা বের করব, পরিসীমা বের করবার সূত্র কি তোমরা জানোই, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই না। দেখো ছবিটা কিন্তু আয়তকার, তাই জন্য আমি আয়তক্ষেত্রের পরিসীমার সূত্রটাকেই লিখলাম, ছবিটা কি আয়তকার, তাই না। কি করে বুঝছি আয়তকার, কারণ দৈর্ঘ্য আলাদা প্রস্থ আলাদা, সেই জন্যই, দৈর্ঘ্য প্রস্থ যদি সব সমান হতো তাহলে তো বর্গক্ষেত্র হতো, তাই না। তাহলে চলো 2, তারপরে দৈর্ঘ্যের জায়গায় কত লিখবো, দৈর্ঘ্য মানে 12 প্লাস প্রস্থ কত লিখবো, প্রস্থ মানে 7, তাহলে 2 এখানে গুণ চিহ্ন, 12 আর 7 যোগ করলে কত হয় 19, তাহলে গুণ করে দিই, 2 আর 19 গুণ করলে কত হয় 38 সেমি। ঠিক আছে, তাহলে এই তো হয়ে গেল অ্যান্সার, এই হলো আমাদের অ্যান্সার।
তাহলে এর পরিসীমা কত? 38 সেমি। তো দেখো এবারে আমরা করব 12 দাগের অঙ্কটা, যেখানে দেখবে বলে দিয়েছে সিরাজদের বর্গাকার বাগানের বাইরের চারিদিকে 2.5 মিটার চওড়া একটি রাস্তা আছে। তাহলে সিরাজদের একটা বর্গাকার বাগান আছে। তাহলে চলো আগে আমি ছবিটাকে একটু এঁকে ফেলি। তো দেখো আমি একটা বর্গাকার বাগান আঁকবো, হ্যাঁ। সিরাজদের বর্গাকার বাগান, বর্গাকার মানে কি, যার চারটে বাহুর দৈর্ঘ্যই কি সমান। ঠিক আছে, তাহলে বর্গাকার বাগান, এই হলো একটা বর্গাকার বাগান। ঠিক আছে, তাহলে এই বর্গাকার বাগানের চারটে বাহুর দৈর্ঘ্যই সমান। তারপরে দেখো বলে দিয়েছে বর্গাকার বাগানের বাইরের চারিদিকে 2.5 মিটার চওড়া একটা রাস্তা আছে। তাহলে বাইরের চারিদিকে রাস্তা আছে। তারপরে দেখো কি বলেছে, বলে দিয়েছে রাস্তাটার ক্ষেত্রফল হলো 165 বর্গমিটার, বাগানের ক্ষেত্রফল কত। তাহলে দেখো এই তো বাগানটা, এই হলো বাগান, বাগানের যে ক্ষেত্রফল বের করব, বাগানের প্রত্যেকটা বাহুর মাপ কি আমি জানি? জানি না। বাগানের প্রত্যেকটা বাহুর মাপ আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এক্স করে। আমি ধরে নিলাম কি বাগানের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এক্স। ঠিক আছে, আচ্ছা, বাগানের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হলো এক্স। এইবারে বাগানের বাইরের চারিদিকে এই জায়গাটায় তোমরা দাগ দেবে। দেখো বলে দিয়েছে বাগানের বাইরের চারিদিকে কিন্তু রাস্তা আছে। তাহলে বাইরের চারিদিকে আমি রাস্তাটা বানাবো। এই তো বাগান, বাগানের বাইরের চারিদিকে দেখো আমি রাস্তা বানাচ্ছি। ঠিক আছে, এই হলো বাগানের বাইরের চারিদিক। ঠিক আছে, এই হলো বাগানের বাইরের চারিদিকে কি রয়েছে? রাস্তা। এবারে দেখো বলে দিয়েছে রাস্তাটা চওড়া, কতটা চওড়া? রাস্তাটা হলো এই যে রাস্তার চওড়াটা, এই রাস্তার চওড়াটা হলো টু পয়েন্ট কত, 2.5 মিটার চওড়া, তাই তো? সেটাই বলে দিয়েছে। তাহলে চলো আমি এবারে রাস্তাটা চওড়া বুঝতে পারলে তো, কত, 2.5 মিটার। তার মানে ব্যাপারটা কেমন হচ্ছে, এই যে চওড়াটা, এই যে এইখান থেকে এই যে চওড়া ভাবটা, দেখো এই যে দেখো আমি লাল কালি দিয়ে দেখো যেটা করছি, এই যে চওড়াটা কত হলো কিন্তু 2.5। ঠিক আছে, 2.5। আবার দেখো, দেখো এই দিকে দেখো, খুব ভালো করে কিন্তু দেখবে। এই যে দেখো, এই যে এইটা কতটা চওড়া, দেখো 2.5 হলো কত, 2.5। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল 2.5। ঠিক আছে, তাহলে এই হলো রাস্তাটা 2.5 মিটার চওড়া। তাহলে শুধু বাগানের, শুধু বাগান মানে কোনটা? এই যে এইটা হলো শুধু বাগান। ঠিক আছে, এই যে বড়, এই যে ছোট চতুর্ভুজটা দেখতে পাচ্ছ তো, বা ছোট বর্গক্ষেত্রটা, এই ছোট বর্গক্ষেত্রটার নাম হলো শুধু বাগান। আর এই যে বড় বর্গক্ষেত্রটাকে আমি কি বলবো? এই বড় বর্গক্ষেত্রটাকে আমি বলবো রাস্তা সমেত বাগান। কি বলবো? রাস্তা সমেত বাগান। ঠিক আছে, রাস্তা সমেত বাগান। তাহলে আমি শুধু বাগানের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত ধরে নিয়েছি? শুধু বাগান, রাস্তা বাদ দিয়ে শুধু বাগানের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত করে? এক্স করে, তাই না? তাহলে এটাকে আমি আগে চলো লিখে ফেলি, যে মনে করি, তাহলে দেখো আমি প্রথমেই লিখবো মনে করি রাস্তা বাদে, রাস্তা বাদে বাগানের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, বাগানের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, তাহলে কত হচ্ছে? বাগানের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, রাস্তা বাদে বাগানের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হলো কত? এক্স মিটার। কারণ আমি তো জানি না যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত করে, আমি ধরে নিয়েছি এক্স মিটার। তাহলে শুধু এই বাগানটার না আমি একটা নাম দিই, হ্যাঁ। এই বাগানটার নাম কি দেওয়া যায়? এই বাগানটার আমি নাম দিচ্ছি, ছোট্ট করে নাম দিচ্ছি, ABCD। এই যে বাগানটা, রাস্তা বাদে এই যে বাগানটা, এই বাগানের ক্ষেত্রফল বের করবো, হ্যাঁ। তাহলে ক্ষেত্রফল কত হবে বলো? বলো ক্ষেত্রফল তাহলে হবে, খুব ভালো করে দেখবে। তাহলে অতএব ক্ষেত্রফল, তাহলে দেখি ক্ষেত্রফল কত হয়। ক্ষেত্রফলের সূত্র কি? বাগানটা তো বর্গাকার,
বাগানটা কি বর্গাকার, রাস্তা বাদে বাগানটা মানে ছোট বর্গক্ষেত্রটা, তার ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, বাহু তার মাথাতে স্কোয়ার। তাহলে কত হবে বলো, বাহুর জায়গাতে আমি কত বসাবো, বাহুর জায়গাতে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত করে, এই যে ছোট বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এক্স করে, তাহলে আমি লিখবো এক্স, আর এখানে যেহেতু স্কোয়ার আছে আমিও কি দেবো স্কোয়ার। ঠিক আছে, পাশে আমি কি লিখবো, লিখবো কিন্তু বর্গ মিটার। ঠিক আছে, বর্গ মিটার। তাহলে এই যে ছোট বর্গক্ষেত্রটা, বুঝতে পারলে তো ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, এই যে ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হলো কিন্তু এক্স এর স্কোয়ার। ঠিক আছে, চলো এইবারে আমরা বড় বর্গক্ষেত্র, বড় বর্গক্ষেত্র মানে কি, রাস্তা সমেত জমিটা, রাস্তা সমেত, রাস্তা সমেত এই যে জমিটা, তার ক্ষেত্রফল বের করব। তার জন্য আমাকে কি বের করতে হবে, এই বাহুগুলোর দৈর্ঘ্য আমায় বের করতে হবে, এই যে এইখান থেকে এই বাহুটার দৈর্ঘ্য বের করতে হবে। তো বর্গাকার জমি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই সমান, এই বাহুটার দৈর্ঘ্য যা হবে এইটাও তাই হবে, এইটাও তাই হবে, এইটাও তাই হবে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে আমরা একটা বাহুর দৈর্ঘ্য যদি বের করতে পারি তাহলেই আমাদের কিন্তু একদম কাম তামাম। ঠিক আছে, তাহলে চলো আমরা এবারে বের করব রাস্তা সমেত বর্গাকার জমির প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। তাহলে দেখো আমি লিখবো কি, রাস্তা সমেত, রাস্তা সমেত বর্গাকার জমির, বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর কি দৈর্ঘ্য। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে, রাস্তা সমেত প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, তোমরা বলো, খুব ভালো করে কিন্তু দেখবে। এই যে আমি যদি এই বাহুটা দেখি, আমি যদি এই যে ভাবো, আমি এখানে নাম দিচ্ছি, এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি পি, আর এই জায়গাটাতে ভাবো নাম দিলাম কিউ বলে। তাহলে এই যে এই পি থেকে কিউ পর্যন্ত এই বাহুটার দৈর্ঘ্য কত হবে, এই বাহুটার দৈর্ঘ্য কত হবে, পি কিউ এর দৈর্ঘ্য বলো। তো সেই জন্য খুব ভালো করে তোমরা দেখবে, দেখো এই যে এইখান থেকে এতটা কত আড়াই, তাই না, এই যে এতটা আড়াই, এইখান থেকে এতটা এক্স, আবার এইখান থেকে তোমার এতটা কত আড়াই, তাহলে এই দিকে আড়াই 2.5, এই দিকে 2.5, মানে টোটাল কত হলো 5, আর এইখানে দেখো কত রয়েছে এক্স। তাহলে আমি এগুলোকে যোগ করলেই তো পেয়ে যাব, তাই না। পি কিউ, পি কিউ মানে হলো তোমার এই যে এই বাহুটার দৈর্ঘ্য কত হবে, এই যে এই বাহুটার দৈর্ঘ্য পি থেকে কিউ এর দৈর্ঘ্য কত হবে, এই এই বাহুটার যা মাপ হবে সেটাই, তাই না, এইখান থেকে এই বাহুটার যা মাপ হবে সেটাই হবে কি তোমার এই যে পি কিউ এর দৈর্ঘ্য। তাহলে এই বাহুটার মাপ কত হচ্ছে বলো, এই যে দেখো এইটুকুনি হলো 2.5, এই রাস্তাটা কত 2.5, প্লাস এইটা হলো এই যে এ থেকে বি, এ থেকে বি পর্যন্ত হলো এক্স, আবার এই যে এই জায়গাটা হলো কত 2.5, তাহলে যোগ করলেই আমরা পেয়ে যাব 2.5 এক্স, আর 2.5 করলেই আমরা পেয়ে যাব। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে 2.5, প্লাস আবার দেখবে এই 2.5টা লিখলাম, আবার এইটা কত এক্স, আবার এইটা দেখো কত বলো, এই যে এই জায়গাটুকুনি হলো 2.5, তাহলে যোগ করলেই তো আমরা পেয়ে যাব, তাই না। 2.5 আর 2.5 মানে কত 5, আর এখানে কত রয়েছে এক্স, প্লাস এই যে 2.5 2.5 সমান, যোগ করলে কত হবে, হবে তোমার এক্স প্লাস 5, পাশে লিখবো মিটার। বোঝা গেল। তার মানে আমরা এই বাহুগুলোর দৈর্ঘ্য, এই যে দেখো এই বাহুটার দৈর্ঘ্য, এই যে এই বাহুটার দৈর্ঘ্য কত এক্স প্লাস 5, এই বাহুটার দৈর্ঘ্য কত তোমার এক্স প্লাস 5, একইভাবে এই বাহুটার দৈর্ঘ্য কত তোমার এক্স প্লাস 5, একইভাবে এইটারও মাপ কত এক্স প্লাস 5, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি এক্স প্লাস 5। তাহলে আমরা এবারে এই যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজটার মানে বড় চতুর্ভুজের ক্ষেত্রফল বের করব। তাহলে লিখব রাস্তা সমেত যে জমিটা রয়েছে তার ক্ষেত্রফল। তাহলে আমি দেখো কি লিখব, রাস্তা সমেত, রাস্তা সমেত বর্গাকার, রাস্তা সমেত বর্গাকার জমির, রাস্তা সমেত কি বর্গাকার জমির ক্ষেত্রফল।
তাহলে কত হবে বলো ক্ষেত্রফলটা? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বর্গাকার জমি, তার ক্ষেত্রফলের সূত্র কি হয়? বাহুর স্কোয়ার। তাহলে এই যে বড় চতুর্ভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? বড় চতুর্ভুজ, এটা তো বড় চতুর্ভুজ, এই যে বড় চতুর্ভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত করে? এই যে দেখো x+5 করে, x+5, তাই না? তাহলে দেখো আমি কত লিখবো? লিখবো কিন্তু x+5 তার স্কোয়ার, বাহুর স্কোয়ার, তাই তো আমরা জানি বাহুর স্কোয়ার। তাহলে বাহু কত? x+5 তার স্কোয়ার, বোঝা গেল? তাহলে বড় চতুর্ভুজের ক্ষেত্রফল হলো x+5 এর হোল স্কোয়ার, ছোট চতুর্ভুজের ক্ষেত্রফল হলো এক্স স্কোয়ার, বড় চতুর্ভুজের ক্ষেত্রফল হলো x+5 এর হোল স্কোয়ার। এইবারে তোমরা বইয়ে দাগ দেবে। দেখো বলে দিয়েছে, কি বলে দিয়েছে? বলে দিয়েছে যে রাস্তাটার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল কত বলে দিয়েছে? বলে দিয়েছে কিন্তু 100, কত? 165, তাই তো? 165 বর্গমিটার রাস্তার ক্ষেত্রফল। তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেছি, বইয়ের মধ্যে বলেই দিয়েছে। তাহলে দেখো আমি এবার এখানে লিখছি প্রশ্নানুসারে। তাহলে দেখো আমি এখানে লিখছি প্রশ্নানুসারে, এবং প্রশ্নানুসারে লেখার পরে এইখানে দেখো আমি লিখছি 165। তাহলে 165টা আমি কিসের মাপ লিখলাম বলো? সমান চিহ্নের এইদিকে এই যে 165টা আমি কিসের মাপ লিখলাম? রাস্তার ক্ষেত্রফল, তাই না? তাহলে রাস্তা মানে কোন জায়গাটা, বুঝতে পেরেছো তো? রাস্তা মানে হলো তোমার রাস্তা, রাস্তার ক্ষেত্রফল মানে এই যে এই জায়গাটার ক্ষেত্রফল আমরা জানি। আচ্ছা, যদি এই জায়গাটার ক্ষেত্রফল আমায় বের করতে বলা হতো তাহলে আমরা কি করে করতাম? যদি বলতো যে রাস্তার ক্ষেত্রফল বের করো, তাহলে আমি রাস্তার ক্ষেত্রফল কি করে বের করতাম? আগের অঙ্কগুলোয় বলেছি। ভাবো এটা হলো একটা জন্মদিন বাড়ির কেক, ঠিক আছে? যে বার্থডে, যে বার্থডে সেলিব্রেট করে তার যে কেক হয় জানো তো, এটা ভাবো সেই কেক। এবারে আমি হাতে একটা ছুরি নিয়েছি, একটা চাকু নিয়েছি, নিয়ে এরকম ভাবে কাটছি। আমি এরকম ভাবে কাটলাম কেকটাকে, এরকম ভাবে কেটে দিলাম, ঠিক আছে? কেটে দিলে এই কেকের মধ্যে এবার যতটা কাটলাম, এবার আমি হাত দিয়ে তুলে নিলাম ততটা, কেটে আমি হাত দিয়ে তুলে নিলাম। তুলে নিলে তাহলে কি পড়ে থাকবে? কি পড়ে থাকবে? শুধু এখানে পড়েটা থাকবে কি? রাস্তাটা, তাই না? তার মানে কি, বড় চতুর্ভুজের ক্ষেত্রফল থেকে আমাকে এই ছোট চতুর্ভুজের ক্ষেত্রফলকে বাদ দিতে হবে। বড় চতুর্ভুজ থেকে ছোট চতুর্ভুজটাকে তুলে আনতে হবে, বাদ দিতে হবে, তাহলেই আমরা পেয়ে যাব রাস্তার ক্ষেত্রফল। তাহলে আমি এই দিকে রাস্তার ক্ষেত্রফল লিখেছি, তাহলে আমি এই সাইডে কি লিখবো? রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করবার সূত্রটা কি? সেই সূত্রটা, বড় চতুর্ভুজের ক্ষেত্রফল থেকে ছোট চতুর্ভুজের ক্ষেত্রফলকে বাদ দিতে হবে। বড় চতুর্ভুজের ক্ষেত্রফল কি বলো? লেখাই রয়েছে রাস্তা সমেত বর্গাকার জমির ক্ষেত্রফল কত? বড় চতুর্ভুজের ক্ষেত্রফল হলো x+5 তার হোল স্কোয়ার, সেখান থেকে আমি বাদ দেব ছোট চতুর্ভুজের ক্ষেত্রফল কত? এক্স স্কোয়ার। এই তো হয়ে গেল, শেষ। এবারে চলো আমরা কি করব? এক্স এর মান বের করব। তাহলে এক্স এর মান বের করব, খুব ভালো করে দেখো, এটাকে আমি a+b হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো। a+b হোল স্কোয়ারের সূত্র তোমরা কিন্তু মুখস্থ রাখবে। a+b হোল স্কোয়ারের সূত্র হলো a+b হোল স্কোয়ার সমান সমান হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? এটা তোমরা কিন্তু মুখস্থ রাখবে। চলো এবারে আমরা সূত্রে ভাঙি। তাহলে এইটা হলো তোমার এ, আর এই 5টা হলো বি। তাহলে a+b হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো। তাহলে প্রথমে দেখবে লেখা রয়েছে এ স্কোয়ার, তাহলে এ মানে কি? এক্স, তার স্কোয়ার, প্লাস দেখবে লেখা রয়েছে 2, তাহলে আমিও লিখবো 2। তারপরে লেখা রয়েছে এ, এ মানে কি? এ মানে হলো এক্স। তারপরে দেখবে লেখা রয়েছে বি, বি মানে আমি কি লিখবো? বি মানে 5, প্লাস আবার দেখো লেখা রয়েছে বি স্কোয়ার, বি মানে কি? বি মানে 5, তাই না? বি মানে 5 তার মাথায় স্কোয়ার, তাহলে এই হয়ে গেল। তারপরে দেখবে রয়েছে মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস এক্স এর স্কোয়ার, তারপরে দেখবে কি লেখা রয়েছে? সমান সমান 165, তাই তো?
তাহলে এখানে আমরা দেখো কত পাচ্ছি, এক্স স্কোয়ার। আচ্ছা দেখো এখানে প্লাস এক্স স্কোয়ার, আর এখানে কি মাইনাস এক্স স্কোয়ার, প্লাস এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার কেটে দেব। তাহলে থাকছে কত দেখো, 2 × 5 10 এক্স, তারপরে দেখো রয়েছে প্লাস 5 স্কোয়ার মানে কত 25, আর এইদিকে দেখো কত রয়েছে 165। তাহলে আবার দেখো আমরা কি করব, প্লাস 25টাকে এই সাইডে পাঠিয়ে দেবো। হ্যাঁ, 10 এক্স যেমন আছে আছে, প্লাস 25 এই সাইডে চলে গেলে কি হবে, -25, তাই না? চলো এবারে এইগুলোকে আমি মুছে দিই। তাহলে এইগুলোকে দেখো আমি মুছে দিলাম। আচ্ছা এবারে বিয়োগ করি, করলে কত হবে দেখি। তাহলে 10 এক্স যেমন আছে আছে, 165 থেকে 25 বিয়োগ করলে হবে 140। তারপরে দেখো 10টা কি রয়েছে, গুণ রয়েছে, এই সাইডে চলে গেলে কি হবে, ভাগ হবে, তাই না? ভাগ হলো, নিচে শূন্য উপরে শূন্য কাটবো। তাহলে এক্স ইজুকাল টু কত পাচ্ছি আমরা, এক্স ইজুকাল টু 14 পড়ে রয়েছে। তাহলে এক্স, এক্স এর মান কত 14। এক্স মানে আমি কি ধরে নিয়েছিলাম বলো, এক্স মানে আমি ধরে নিয়েছিলাম রাস্তা বাদে এই যে জমিটা রয়েছে, দেখো এই যে এই জমিটা, রাস্তা বাদ দিয়ে এই যে জমিটা, তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি এক্স ধরে নিয়েছিলাম। ঠিক আছে, কত ধরে নিয়েছিলাম, এক্স। তো এক্স এর মান আমরা পেয়ে গেছি 14, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হলো 14 করে। বোঝা গেল? চলো এবারে আমাদের কাছে কি জানতে চেয়েছে, জানতে চেয়েছে বাগানটার ক্ষেত্রফল ও কর্ণের দৈর্ঘ্য কত। এই যে বাগানটা তোমরা দেখতে পাচ্ছ তো, শুধু বাগানের ক্ষেত্রফল জানতে চেয়েছে, রাস্তা সমেত বাগানের ক্ষেত্রফল জানতে চাইনি, শুধু বাগানের ক্ষেত্রফল। তাহলে আমি এই রাস্তার পার্টটাকে এবারে মুছে দিই। হ্যাঁ, রাস্তার পার্টকে আমি মুছে দিলাম, রাস্তার এই ব্যাপারটাকে আমি মুছে দিচ্ছি, শুধু বাগানের ক্ষেত্রফল জানতে চেয়েছে। তাহলে আমরা চলো বাগানের ক্ষেত্রফল বের করব। তাহলে আমি এইগুলোকে মুছে দিই। বাগানের ক্ষেত্রফল আমি কি করে বের করব, বাগানটা তো বর্গাকার, তাহলে দেখো আমি লিখবো অতএব বাগানের, বাগানের ক্ষেত্রফল। তাহলে বাগানটা কেমন, বর্গাকার তো, তাই না? তাহলে বর্গাকার, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, বাহু তার মাথাতে কি হয়, স্কোয়ার। তাহলে বাহু কত করে পেয়েছি, বাহুগুলো 14 করে, 14 তার স্কোয়ার, 14 এর স্কোয়ার কত হয়, তোমরা এরকম ভাবে 14কে গুণ করে নেবে, করলে পাবে 196, 196 বর্গ কি মিটার। তাহলে এই হয়ে গেল কি আমাদের, কি পেলাম আমরা, ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু আমি পেয়ে গেছি। এইবারে আমাদের কাছে কি জানতে চেয়েছে, কর্ণের দৈর্ঘ্য। কর্ণ মানে কোন জায়গাটা, এই যে এই কোনাকুনি কর্ণ, কর্ণের মাপ আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্য বের করব। অতএব বাগানের, বাগানের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য। চলো কর্ণের দৈর্ঘ্য কি করে বের করতে হয়, তার সূত্র আমরা কি জানি, খুব ভালো করে মনে রাখবে। বাগানটা কিন্তু বর্গাকার, তাই না, বর্গাকার। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করবার সূত্র কি, √2 ইন্টু বাহু, √2 ইন্টু বাহু। তাহলে দেখো এইগুলোকে আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, তাহলে দেখো √2 ইন্টু বাহু, তাহলে এই দেখো √2 যেমন আছে আছে, √2 ইন্টু বাহুর জায়গাতে আমি কত লিখবো, বাহু হলো 14, তাই না, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 14 করেছিল। তাহলে আমি বাহুর জায়গায় কত লিখবো, 14। আচ্ছা √2 এর জায়গায় এবারে একটা মান আমি লিখবো, বইয়ে তোমরা দাগ দাও, বইয়ে দাগ দেবে, দেখবে √2 এর মান দেখবে বলে দিয়েছে 1.414। তাহলে আমি √2 এর জায়গায় কি লিখবো, 1.414। ঠিক আছে, ইন্টু 14 যেমন আছে আছে। এবারে গুণ করব, অঙ্ক শেষ। স্বাভাবিক গুণ করলে যা হয়, অঙ্ক শেষ হয়ে যাবে গুণ করলে। তাহলে চলো গুণ করলে কত হবে, 1.414 আর 14কে গুণ করব। 4 4 16, হাতে রয়েছে 1, 4 1 কে 4 আর 1 এ 5, 4 4 16, হাতে রয়েছে 1, 4 1 কে 4 আর 1 এ 5। আবার দেখো 1 দিয়ে গুণ করব, 1 দিয়ে 4, 1 4 1। তাহলে এখানে কত হচ্ছে, 9, 6 আর 1 7, আবার 9 আবার 1। আচ্ছা দশমিকের পর একটা দুটো তিনটে ঘর, তাই তো, একটা দুটো তিনটে। তাহলে আমি 1 2 3 ঘর পর দশমিক বসাবো। তাহলে কত পেলাম আমি, 19.796 মিটার। ঠিক আছে,
তার মানে এই যে বর্গক্ষেত্রটা ছিল না, এই যে বর্গক্ষেত্রটা ছিল, মানে এই যে বর্গাকার বাগানটা, তার কর্ণের দৈর্ঘ্য কত? 19.796। মানে এখান থেকে এতটার মাপ হলো 19.796। বোঝা গেল? হয়ে গেল, অঙ্ক শেষ। তো দেখো এবারে আমরা করব 13 দাগের অঙ্কটা। 13 দাগের অঙ্কে বলে দিয়েছে যে বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য 20√2 মিটার, তার চারধার পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে হিসাব করে লিখি। তাহলে দেখো এখানে জমিটা কি বলে দিয়েছে, জমিটা হলো একটা বর্গাকার জমি। প্রথমেই বলে দিয়েছে এই হলো একটা বর্গাকার জমি, ঠিক আছে, এই হলো একটা বর্গাকার জমি। বর্গাকার মানে কি, যার চারটে বাহুর দৈর্ঘ্যই সমান, তাকে বলা হয় কি, বর্গাকার জমি। তাহলে বর্গাকার জমি যার কর্ণের দৈর্ঘ্য, কর্ণ মানে এই যে দেখো আমি আগে নাম দিই, ভাবো এ বি সি আর ডি। ভাবো কর্ণ মানে এই এ থেকে সি পর্যন্ত এই বাহুটাকে বলা হয় কর্ণ। এই কর্ণের দৈর্ঘ্য দেখবে লেখা রয়েছে 20√2। তাহলে আমাদেরকে প্রথমে যেটা বের করতে হবে, এই বাহুটার মাপ কত, এই বাহুগুলোর দৈর্ঘ্য কত। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, কিন্তু কত, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য জানি না। সেই জন্য আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এক্স। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত ধরে নিচ্ছি আমি? এক্স। তো এবারে আমি বের করব যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত। তাহলে আগে চলো আমরা লিখব যে, মনে করি, তাহলে এখানে প্রথমেই আমি কি লিখবো, মনে করি বর্গাকার জমির, এখানে রয়েছে বর্গাকার জমির প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? এক্স মিটার, তাই তো? মনে করি বর্গাকার জমির, বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত আমি তো জানি না, সেই জন্য আমি লিখছি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? এক্স মিটার। ঠিক আছে, এক্স মিটার। এবারে দেখো এখানে আমি লিখছি প্রশ্নানুসারে। তাহলে দেখো আমি এখানে লিখছি কি, প্রশ্নানুসারে। প্রশ্নানুসারে লেখার পরে এবারে দেখো আমি এইখানে লিখছি 20√2। 20√2। তোমরা আমাকে বলবে এই যে 20√2 আমি লিখলাম না, এই দেখো আমি এই জায়গাটাতে লিখছি কি 20√2। তাহলে তোমরা আমাকে বলো এই যে 20√2 এটা আমি কিসের মাপ লিখলাম? সমান চিহ্নের এই সাইডে আমি এটা কিসের মাপ লিখলাম বলো, ছবি দেখেই বলো। এটা কিন্তু আমি এই যে বর্গাকার যে জমিটা রয়েছে না, দেখতে পাচ্ছ তো, তার কর্ণের যে দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্যটাকে লিখলাম। ঠিক আছে, তাহলে এই দিকে আমি কি লিখলাম? কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমাকে এই সাইডে কি লিখতে হবে? কর্ণের দৈর্ঘ্যের সূত্র। জমিটা কি বর্গাকার, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি হয় বলো? কর্ণের দৈর্ঘ্যের সূত্র হয় কিন্তু √2 ইন্টু বাহু, √2 ইন্টু বাহু। এটা কিন্তু আমি তোমাদের লিখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, √2 ইন্টু বাহু। ঠিক আছে, তাহলে বোঝা গেল। তাহলে এই কর্ণের দৈর্ঘ্যের মাপ আর এদিকে কর্ণের দৈর্ঘ্যের সূত্র লিখলাম। তাহলে এইবারে দেখো কি হচ্ছে এখানে, √2 যেমন আছে আছে, ইন্টু বাহু কত, বাহুগুলোর মাপ আমি জানি না বলে আমি কত ধরে নিয়েছি, সব বাহুগুলো এক্স করে ধরে নিয়েছি। তাহলে বাহুর জায়গাতে আমি কত লিখছি? এক্স। আর এখানে কি রয়েছে? 20√2। তাহলে সমান চিহ্নের দুদিকে কি কি মিল আছে? √2 √2। তাহলে পড়ে থাকছে কি? পড়ে থাকছে এক্স, আর এইদিকে পড়ে থাকছে 20। তাহলে এক্স এর মান আমরা কত পেলাম? এক্স ইজুকাল টু পেলাম 20। তাহলে এক্স মানে কি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত করে? 20। এটা 20, এই বাহুটার দৈর্ঘ্য 20, এই বাহুটার দৈর্ঘ্য তোমার 20, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, এই বাহুটারও দৈর্ঘ্য হলো কত? এই বাহুটারও দৈর্ঘ্য 20, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 20। এবারে দেখি আমাদের উত্তরে কি জানতে চেয়েছে, এতটা আশা করি বুঝতে পারলে। এবারে বলেছে যে চারধার পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে। তাহলে এবারে কি করা হবে? পাঁচিল দিয়ে ঘেরা হবে। আচ্ছা, পাঁচিল দিয়ে ঘেরা হবে মানে কেমন হবে ব্যাপারটা? পাঁচিল দিয়ে ঘেরা হবে মানে এইভাবে এইখান থেকে পাঁচিল দেওয়া শুরু হলো, এই যে ভাবে এই যে চার ধারে এরম ভাবে পাঁচিল দেওয়া হবে, তাই না? তাহলে চার ধারে কি করা হবে? এরম ভাবে পাঁচিল দেওয়া হবে, চার ধারে এইভাবে পাঁচিল দেওয়া হবে, চার ধারে এইভাবে
কি দেওয়া হবে, পাঁচিল দেওয়া হবে। তাহলে চার ধারে পাঁচিল দেওয়া হবে মানে আমাকে এই জমিটার কিসের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে? চার ধারে পাঁচিল দেওয়া হবে মানে আমায় জমিটার পরিসীমা নির্ণয় করতে হবে, তাই না? চার ধারে পাঁচিল দেওয়া হবে মানে আমায় কি করতে হবে, পরিসীমা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে কি লিখব, লিখব যে বর্গাকার জমিটার পরিসীমা। তাহলে লিখবো আমরা কি, বর্গাকার জমির পরিসীমা, বর্গাকার জমির পরিসীমা। তাহলে পরিসীমা নির্ণয়ের সূত্র কি? বর্গক্ষেত্রের জমিটা তো বর্গাকার, এই জমিটা বর্গাকার, তাহলে এই জমিটার পরিসীমা নির্ণয়ের সূত্র কি? সূত্র হলো কিন্তু 4 × বাহু। বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র 4 × বাহু। এটা কিন্তু আমি তোমাদের এগুলো লিখিয়ে দিয়েছি। তাহলে এখানে আমি কত লিখবো, 4 × বাহুর জায়গায় কত লিখবো, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত করে, 20। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত করে, 20, তাই না? তাহলে 4 × বাহু করলে কত হবে, 20 × 4 করলে হবে 80 মিটার। ঠিক আছে, 80 মিটার। তাহলে তাহলে এখানে পরিসীমা আমরা কত পেলাম, 80 মিটার, তাই না? তাহলে যে এখানে বলে দিয়েছে পাঁচিল দিতে হবে, তাই তো? এখানে দেখবে 13 দাগের অঙ্ক বলে দিয়েছে চার ধারে পাঁচিল দিয়ে পাঁচিল দিতে হবে। তাহলে বলো এখানে চার ধারে পাঁচিল দিতে কত দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে? তাহলে বলো কতটা লম্বা পাঁচিল দিতে হবে? একদম বাবা, এ থেকে পাঁচিল দেওয়া শুরু হলো, এই এ থেকে শুরু করে এই এতটা, এই এতটা, এই এতটা, আবার এতে ফিরে এলাম। তাহলে টোটাল 80 মিটার লম্বা পাঁচিল দিতে হবে, 80 মিটার লম্বা, তাই না? তাহলে চলো, একটা উত্তর আমি পেয়ে গেলাম, বলেছে কত মিটার লম্বা পাঁচিল দিতে হবে। তাহলে আমরা লিখব, কি লিখব, তাহলে যে একটা উত্তরে আমি লিখব কি, 80 মিটার, 80 মিটার লম্বা পাঁচিল দিতে হবে, 80 মিটার লম্বা পাঁচিল দিতে হবে। তাহলে এই আমাদের একটা উত্তর কিন্তু বেরিয়ে গেল। আচ্ছা, নেক্সট আরেকটা উত্তরে জানতে চেয়েছে প্রতি বর্গ মিটার 20 টাকা হিসাবে ঘাস বসাতে কত টাকা খরচা হবে। এবারে কি করা হবে, ঘাস বসানো হবে, জমিতে একটু ঘাস বসানো হবে। আচ্ছা, ঘাস জমির কোথায় বসানো যাবে? নিশ্চয়ই জমির ভেতরে বসাতে হবে, জমির বাইরে তো আর আমি ঘাস বসাতে পারবো না। আমার যদি একটা জমি থাকে, সেই জমির বাইরে তো আর আমি ঘাস বসাতে পারি না, আমার জমির ভেতরে আমি ঘাস বসাবো, এই সমস্ত এরিয়াগুলোয় আমি ঘাস বসাবো। ঠিক আছে, চারিদিকে আমি কি করবো, এরমভাবে ঘাস বসাবো। তাহলে কতটা জায়গাতে আমি ঘাস বসাতে পারবো, এর ভেতরে কতটা জায়গা আছে, আমায় বের করতে গেলে কি করতে হবে, জমির ভেতরে কতটা জায়গা আছে বের করতে গেলে আমায় ক্ষেত্রফল বের করতে হবে, তাই না? তাহলে চলো আমরা এবারে লিখবো বর্গাকার জমির ক্ষেত্রফল, বর্গাকার জমির, বর্গাকার জমির কি ক্ষেত্রফল। তাহলে বলো বর্গাকার জমির ক্ষেত্রফল বের করবার সূত্র কি, লিখিয়েছিলাম, সূত্র হলো কিন্তু বাহুর স্কোয়ার, বাহু তার মাথাতে স্কোয়ার। সূত্রগুলো কিন্তু তোমরা খুব ভালো করে মুখস্থ করবে। তাহলে বলো বাহুর দৈর্ঘ্য কত, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেখো 20 করে, তাই না? তাহলে বাহুর নিচে আমি কত লিখবো, লিখবো 20, আর এখানে যেমন স্কোয়ার আছে সেটাকে দিতে হবে। তাহলে স্কোয়ার করলে কত হবে বলো, এখানে স্কোয়ার করলে হবে, দেখো 2 এর মাথায় স্কোয়ার হলে কত হয়, 4। আর আমি বলেছি স্কোয়ার হলে যতগুলো শূন্য রয়েছে তার ডবল শূন্য হয়ে যায়। এখানে শূন্য কটা রয়েছে, একটা, হয়ে যাবে কি, দুটো। বোঝা গেল? পাশে আমরা কি লিখব, বর্গ মিটার, বর্গ মিটার। তাহলে এই জমিটার ভেতরে, এই জমিটার যে ভেতরে কতটা জায়গা রয়েছে, 400 বর্গমিটার জায়গা রয়েছে, 400 বর্গমিটার জায়গা রয়েছে। তাহলে এবারে 400 বর্গমিটার জায়গায় আমি ঘাস লাগাবো, তার জন্য তো আমার টাকা খরচা হবে। কত টাকা খরচা হচ্ছে দেখো, বইয়ে বলেই দিয়েছে প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসাবে। তাহলে আমার 1 বর্গ মিটার, 1 বর্গ মিটারে ঘাস চাষ করতে 20 টাকা চলে যাচ্ছে। 1 বর্গ মিটার মানে ভাবো এইটুকুনি, ভাবো 1 বর্গ মিটার মানে এইটুকুনি।
এইটুকুনি এরিয়া 1 বর্গমিটার, এইটুকুনি এরিয়াতেই ঘাস লাগাতে কত টাকা খরচা হচ্ছে? 1 বর্গমিটারে 20 টাকা, তাই তো? তাহলে আমায় টোটাল কতটা এরিয়া জুড়ে ঘাস লাগাতে হবে? আমার এরিয়াটা কত? এর ভেতরে কতটা জায়গা রয়েছে? 400। ভেতরে জায়গা রয়েছে 400, তাই না? 400 বর্গমিটার। 1 বর্গমিটারেই 20 টাকা খরচা হয়ে যাচ্ছে। তাহলে 1 বর্গমিটারে 1 বর্গমিটারে ঘাস লাগাতে খরচ হয়, ঘাস লাগাতে, এবারে আমি এটাকে মুছে দিচ্ছি, হ্যাঁ? ঘাস লাগাতে খরচ হয়, 1 বর্গমিটারে ঘাস লাগাতে খরচা হয় কত? খরচ হয় 20 টাকা। তাহলে বলো টোটাল কতটা এরিয়া রয়েছে? 400 বর্গমিটারে ঘাস লাগাতে খরচ হবে কত? 20-র সাথে আমি গুণ করব কত? 400-কে, তাহলেই তো হয়ে যাবে। তাহলে কত হচ্ছে গুণ করলে? দেখো 2 আর 4-এ 8, শূন্য একটা দুটো তিনটে, তাহলে আমি তিনটে শূন্যকে দেখে দেখে টুকে দেবো, হয়ে গেল অঙ্ক শেষ। তাহলে পুরো জমিটায়, পুরো এই যে জমিটা ছিল, এই পুরো জমিটায় ঘাস চাষ করতে, এই যে আমরা ঘাস লাগাতে, পুরো এরিয়া জুড়ে ঘাস লাগাতে আমার কত টাকা খরচা হবে? 8,000 টাকা। বোঝা গেল? শেষ হয়ে গেল। দেখো এবারে আমরা কিন্তু করব 14, এবং এই অঙ্কটা হলো আজকের ভিডিওর লাস্ট অঙ্ক। দেখো বলে দিয়েছে আয়তকার একটা বাগানের কর্ণ বরাবর বেড়া দেওয়া হবে। তাহলে দেখো এই হলো একটা আয়তকার বাগান, এই হলো একটা আয়তকার বাগান। আচ্ছা, এই বাগানটাকে দুভাগে ভাগ করা হবে, বেড়া দেওয়া হবে দুভাগে। কিরকম ভাবে? কর্ণ বরাবর, মানে এইভাবে দুভাগে ভাগ করে দেওয়া হলো, এই একটা ভাগ, এই একটা ভাগ। এবারে দেখো কি বলে দিয়েছে, আয়তকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ কত বলেছে? দেখবে দৈর্ঘ্যটা বলে দিয়েছে কত? 12, তাই তো? আর প্রস্থটা কত বলে দিয়েছে? 7। তারপরে দেখো বলে দিয়েছে বেড়ার দৈর্ঘ্য কত। বেড়া মানে কোন জায়গাটা? বেড়া কিভাবে দেওয়া হয়েছে? এই যে এই বরাবর বেড়া, কর্ণ বরাবর, তাহলে আমাকে কর্ণের দৈর্ঘ্যটা বের করতে হবে, ওটাই তো বেড়ার মাপ, তাই না? তাহলে আমাকে কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে চলো, আয়তকার জমির, তাহলে আমি দেখো এখানে লিখবো কি? আয়তকার, আয়তকার জমির, আয়তকার জমির কর্ণের দৈর্ঘ্য, আয়তকার জমির কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্য কি করে বের করতে হয়? সূত্রটা কি? তোমরা তো সবাই জানো এটা, যে রুট, আমরা কি জানি? রুট দৈর্ঘ্য তার স্কোয়ার, রুট দৈর্ঘ্য, এই লিখলাম দৈর্ঘ্য, ব্র্যাকেট দিয়ে লিখবো স্কোয়ার, প্লাস প্রস্থ, ব্র্যাকেট দেব দিয়ে লিখবো স্কোয়ার, এই তো হয়ে গেল। তাহলে চলো আমরা এবারে দৈর্ঘ্যের জায়গায় কত লিখবো? দৈর্ঘ্য তো 12, তার মাথাতে দেব স্কোয়ার, প্লাস প্রস্থ কত? 7, তার মাথায় দেব স্কোয়ার। তাহলে এখানে 12-র স্কোয়ার কত? 144, 7-এর স্কোয়ার কত? 49, তাই না? তাহলে যোগ করলে আমরা কত পাবো? 4 আর 9-তে 13, 3 হাতে রয়েছে 1, তাহলে 9, আর এখানে কত হবে? তাহলে 1, রুট 139। তাহলে এই যে কর্ণ, এই যে কর্ণ, তার দৈর্ঘ্য আমরা কত পেলাম? রুট 193। 193-এর কিন্তু রুট করা যায় না। তাহলে আমরা আয়তকার জমির কর্ণের দৈর্ঘ্যের মাপ কত পেলাম? রুট 183 মিটার। এবারে দেখি কি বলছে, আমাদের কাছে কি জানতে চেয়েছে। দেখো এবারে আমাদের কাছে জানতে চেয়েছে বেড়াটি আয়তকার বাগানকে যে দুটো ত্রিভুজে ভাগ করবে তার পরিসীমা লিখি। তাহলে দেখো এই বেড়া, এই যে দেখতে পাচ্ছ তো, এই বেড়া দিলাম, এই বেড়া দেওয়ার ফলে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। দেখো এই একটা ত্রিভুজ এ, ভাবো আমি এখানে নাম দিচ্ছি এ বি, আর এই জায়গাটা সি। দেখো এই দেখো দুটো ত্রিভুজ উৎপন্ন হলো, এ বি সি, দেখতে পেয়েছ? এই যে এ বি সি। আরেকটা ভাবো ত্রিভুজ উৎপন্ন হলো, তার নাম হলো এ ডি সি, এডিসি, দুটো ত্রিভুজ উৎপন্ন হলো। তাহলে প্রত্যেকটা ত্রিভুজের পরিসীমা জানতে চেয়েছে। পরিসীমা মানে কি? পরিসীমা মানে হলো সীমানা।
তাই তো, পরিসীমা মানে কি? সীমানা। মানে তোমার এই যে ত্রিভুজটা, ভাবো এই যে এই ত্রিভুজটার কথাই যদি আমি বলি, এই ত্রিভুজটার নাম হলো তোমার এ বি সি। এই ত্রিভুজটার পরিসীমা কত? পরিসীমা মানে কি? পরিসীমা মানে হলো তোমার এই যে এইখান থেকে আমি মাপবো, ঠিক আছে, এই যে এইখান থেকে শুরু করে এই যে এতটা গিয়ে, এই যে দেখতে পাচ্ছ তো, এই এতটা গিয়ে আবার এই যে মাপছি, এই মাপটাকে বলা হয় কি? পরিসীমা। তাহলে এইখান থেকে এতটা কত? 7। আবার এখান থেকে এতটা কত? 12। আবার এখান থেকে এতটা কত? √193। তিনটেকে যোগ করলেই আমরা কি সীমানাটা পেয়ে যাব, তাই না? তিনটেকে যোগ করব, এই যে এখান থেকে এইটা যোগ করে এইটা যোগ করলেই আমি সীমানাটা পেয়ে যাব। তাহলে আমরা কি বলে লিখবো? একেবারে উত্তর করে লিখে দেবো আমরা। দেখো এখানে বলে দিয়েছে বেড়াটি আয়তকার বাগানকে যে দুটি ত্রিভুজে ভাগ করেছে প্রতিটি ত্রিভুজের পরিসীমা। তাহলে দেখো আমি এখানে লিখছি, অতএব প্রতিটি ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজের প্রতিটি ত্রিভুজের পরিসীমা, তাহলে কত হবে পরিসীমা? তাহলে পরিসীমা কত হবে বলো? এখান থেকে এতটা হলো 7, প্লাস আবার এই যে দেখো বি থেকে সি পর্যন্ত কত? 12, প্লাস আবার দেখো এই সি থেকে এ পর্যন্ত কত? √139, এই সরি 193। তাহলে যোগ করলে কত হচ্ছে বলো? যোগ করলে হচ্ছে তোমার 7 আর 12, এগুলো তো নর্মাল স্বাভাবিক সংখ্যা, যোগ করে দিতে পারবো, করলে হবে 19। আর এটা দেখো রুট রয়েছে, এটা যেমন আছে তেমন লিখে দেবো। এটাকে না আমি কখনো কিন্তু এই 19-এর সাথে যোগ করতে পারবো না। শুধু 19-এর সাথে √193-কে যোগ করা যাবে না, কারণ 19-এর মাথায় কিন্তু রুট নেই, 193-এর মাথায় কিন্তু রুট আছে। যোগ করতে হলে দুজনের মাথাতেই রুট থাকতে হবে, ঠিক আছে? যেহেতু দুজনের মাথাতে রুট নেই, একজনের মাথায় আছে আর একজনের মাথায় নেই, সুতরাং এদেরকে আর যোগ করা যাবে না, এটাই হয়ে গেল অ্যান্সার। তাহলে পরিসীমাটা কত? প্রত্যেকটা ত্রিভুজের পরিসীমা হলো তোমার কত? এই যে 19 প্লাস √193 মিটার, ঠিক আছে? खत्म। बाय बाय टाटा गुड बाय।